আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনি কি জানেন জাপানে 1 মাস থাকতে কত টাকা খরচ হয়? অথবা টোকিওতে 1 কাপ কফির দাম আপনার ধারণার চেয়েও অনেক বেশি। তো আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব যে জাপানে 1 মাসে থাকতে কত টাকা খরচ হয়। আপনি যদি স্টুডেন্ট হন অথবা আপনি ওয়ার্ক ভিসার আসার জন্য চেষ্টা করতেছেন, যেই হন না কেন, এই ভিডিওটা থেকে আপনি জানতে পারবেন জাপানে আসলে থাকতে গেলে 1 মাসে আপনার সর্বোচ্চ কত টাকা খরচ হতে পারে। আমি একদম আমার প্র্যাকটিক্যাল নিজে যেভাবে থাকি প্রথমে সেটা শেয়ার করব, তারপর হচ্ছে সবার জন্য বলে দিব যে আপনি থাকতে গেলে আপনার জাপানে 1 মাসে কত টাকা খরচ হবে। আপনার খাবার খরচ, বাসা ভাড়া, বিদ্যুৎ বিল, পানির বিল, গ্যাস বিল এবং হচ্ছে দৈনন্দিন খরচ। প্রথমেই চলুন দেখাই আমি আপনাদেরকে যে আমি কোন বাসায় থাকি এবং আমার প্রতি মাসে কত টাকা খরচ হয় এবং সেই টাকাগুলো আমি কিভাবে খরচ করি। তো এটা হচ্ছে আমি জাপানে যেই বাসায় থাকি, আমার সেই বাসা, এটা জাপানের মোটামুটি পুরান একটা বাসা এবং সম্পূর্ণ বাসাটাই কাঠের। এখানে ইটের বাড়ি খুবই কমই পাবেন। জাপানে যে পুরাতন স্ট্রাকচার বাড়িগুলো সবই কাঠ দিয়ে বানানো হয়, তো এটা একটা কাঠের বাড়ি। তো হচ্ছে আমার বাসায় ঢুকতে এরকম ছোট্ট একটা গলির মতো আছে এবং ওই গলি দিয়ে ঢুকেই একটা রান্নাঘর। তো রান্নাঘরে হচ্ছে আলমগীর ভাই এবং হচ্ছে শাকিল ভাই, ওনারা দুইজন ইফতার রেডি করতেছিল, আমি ঢোকার পরে দেখলাম। তো এটা হচ্ছে আমাদের রান্নাঘরে মোটামুটি যা প্রয়োজন সবই আছে। একটা ওভেন আছে, ক্যামেরা দেখে ফাইজলামি করতেছে। তো একটা ওভেন আছে, ছোট একটা মিনি ফ্রিজ আছে, 2টা চুলা আছে, বেসিন আছে এবং হচ্ছে মশলা টশলা রাখার জন্য একটা ড্রয়ার আছে। তো এই পাশে হচ্ছে একটা ওয়াশরুম আছে এবং হচ্ছে শাওয়ার, গোসল করার জন্য একটা গোসলখানা আছে, আর হচ্ছে একটা ওয়াশিং মেশিন আছে কাপড় ধোয়ার জন্য। এটা যেটা দেখতেছেন এটা ওয়াশিং মেশিন, আর এটা হচ্ছে আমাদের গোসল করার জায়গা যেখানে আমরা গোসল করি। এটা পুরাতন একটা বাসা এবং জাপানের পুরান বিল্ডিংগুলো এরকম হয় সাধারণত, নতুন আরও অনেক সুন্দর। তো এটা হচ্ছে ওয়াশরুমটা খুব বেশি একটা বড় না, কিন্তু তারপরও যথেষ্ট আলহামদুলিল্লাহ জাপানের তুলনায় ভালো আছে। তো এটাও পুরাতন স্টাইলের ওয়াশরুম, নতুনগুলো আরও অনেক সুন্দর হয় এবং অনেক ধরনের সুইচ থাকে, 6-7টার সুইচই থাকে। তো এই ওয়াশরুমে সবচেয়ে বেশি ভালো লাগে আমার এই যে বেসিনটা, সুন্দর করে সাজানো একটা বেসিন আছে। তো ওয়াশরুম থেকে বেরিয়ে রান্নাঘরের পাশ দিয়ে আমাদের উপরে একটা সিঁড়ি চলে গেছে, সিঁড়িটাও কাঠের। তো বাড়িটা হচ্ছে একটা ডুপ্লেক্স বাড়ি এবং পুরা বাড়িতে 4টা রুম আছে এবং এই পুরা বাড়িতে আমরা 5 জন বাঙালি থাকি। আগে 4 জন থাকতাম, এখন নতুন করে একজন আসছে। তো এটা যেটা দেখলেন যে এটা হচ্ছে আমার বাসা, যেই বাসায় মূলত আমি থাকি এবং এই বাসার কস্টিং কিভাবে আমি দেই সেটা বলি। সেটা হচ্ছে এখানে 4টা রুম আছে, নিচে একটা এবং উপরে 3টা। যে সিঁড়িটা দেখালে আমি সিঁড়ি দিয়ে আমরা উপরে গিয়ে উপরে 3টা রুম আছে সেপারেট। তো একটা রুমে আমি থাকি আলাদা, আরেকটা রুমে হচ্ছে যাকে ওই ক্যামেরা দেখছেন আলমগীর ভাই, উনি থাকে এবং ওই পাশে একটা রুমে 2 জন বাঙালি থাকে, নিচে একটা রুমে 1 জন বাঙালি থাকে। তো আমরা মোটামুটি টোটাল 5 জন থাকি এবং হচ্ছে এক একজন, যেহেতু এই বাসাটা হচ্ছে আমি যে কোম্পানিতে কাজ করি এবং যেই কোম্পানিতে আসছি ভিসা নিয়ে, সেই কোম্পানিরই মালিকের বাসা। ওনারা এখন এখানে থাকে না, এই জন্য আমাদেরকে দিয়ে রাখছে। তো আমি আমার মালিকের বাসায় থাকি, সেইভাবে হচ্ছে আমার কাছ থেকে প্রত্যেক মাসে 20,000 টাকা করে কাটে, আমার স্যালারি থেকে এটা কেটে নেয়। পাশাপাশি আমার হচ্ছে কারেন্ট বিল, গ্যাস বিল এবং পানির বিল দিতে হয়। তো কারেন্ট বিল হচ্ছে একটু বেশি আসতেছে এখন, কারণ হচ্ছে আমি খুব বেশি দিন হইলো আসি নাই, কিন্তু আসার পরে আসলে কীভাবে ইউজ করতে হয় বিদ্যুতের সিস্টেমগুলো জানতাম না, যার কারণে জাপানে এয়ারকন বিল মানে এসির বিল অনেক বেশি। তো এসি চালানোর কারণে আসলে আমরা সবাই মোটামুটি মিসম্যাচভাবে চালাইছি, যার কারণে অনেক টাকা বিল আসছে। আমি এই মাসে একাই বিল দিছি 32,000 টাকা শুধু কারেন্ট বিল, সব মিলিয়ে প্রায় 95,000 টাকা কারেন্ট বিল আসছে। তো ভয় পাওয়ার কিছু নাই, এটা আপনারা যারা নতুন আসবেন আপনাদের এত আসবে না। আপনি ইন অ্যাভারেজ কারেন্ট বিল হচ্ছে মানে সর্বনিম্ন ধরে রাখতে পারেন যে 5,000 থেকে 6,000। তো আমার হচ্ছে এই মাসে একটু বেশি আসছে, তারপর আমার অ্যাভারেজে 5,000 থেকে 6,000 আসে, তো আমি 5,000ই ধরলাম। তো আমার বাসা ভাড়া হচ্ছে 20,000, কারেন্ট বিল হচ্ছে 5,000, আর পানির বিলও হচ্ছে এরকম আসে 5,000-এর মতো, আর গ্যাস বিল হচ্ছে 3,000। এই সব মিলে আমার 33 থেকে 34,000 টাকা লাগে। তারপর আমি 35,000 টাকায় ধরে রাখি। তো আমার গ্যাস বিল, কারেন্ট বিল, বাসা ভাড়া এগুলো সহ 35,000 টাকা। আর আমি বলে রাখি আমি কিন্তু একটা রুমে একা থাকি, একদম পার্সোনালি থাকি, আলাদা রুম।
যেটা টোকিওতে আসলে খুবই রেয়ার। আমি ভিডিওটা সামনে গেলে আপনাদেরকে বলে দিব যে আসলে টোকিওর সিস্টেমগুলো কি এবং অন্যান্য সিটিতে কি সিস্টেমে হয়। তো এই হচ্ছে 35,000 টাকা গেল আমার হচ্ছে গ্যাস বিল, কারেন্ট বিল এবং হচ্ছে আপনার বাসা ভাড়া বাবদ। এখন হচ্ছে আসি মোবাইল বিল। জাপানে আপনি আসলে আপনার মোবাইল বিল লাগবেই, সর্বনিম্ন যদি একদম কম প্যাকেজও চালান তাও আপনি 3,000 থেকে 32 ইয়েন লাগবে। তা আমার বর্তমানে 2টা সিম আছে, তো আমার 2টা সিমে 7,000 টাকার মতো বিল আসে, 7,000 7,500 এরকম বিল আসে। তো 2টা সিমকে চালানোর কারণে আমার ওয়াইফাই লাগে না। আপনি যদি ওয়াইফাই ইউজ করেন তাহলে আরেকটু বেশি আসবে। তো আমার 2টা সিমে মোটামুটি 7,000 7,500 এরকম আসে। তো আমি 7,000ই ধরি, তাহলে 35 আর 7,000 এ হচ্ছে আমার 42,000 টাকা থাকা, খাওয়া এবং মোবাইল বিল বাবদ খরচ। আদার্স একটা খরচ আছে যেটা হচ্ছে খাওয়া খরচ। জাপানে আসলে সব কিছুরই দাম বেশি কিন্তু ইনকামও তো কম না, তাই না? তো ইনকাম অনুযায়ী যে খরচটা আমি সেটাই বলি। জাপানে যদি আপনি গরুর মাংস কিনেন, 1 কেজি গরুর মাংস আপনি হালাল যেটা, এটা অনলাইনে অর্ডার দিলে আপনাকে দিয়ে যাবে, এটা 1600 থেকে 1800 টাকা পড়ে। এবং চাল যেটা জাপানিজ চাল, এটা হচ্ছে 10 কেজি আপনি এখন একটু দাম বেশি, যার কারণে 10 কেজি 7,000 টাকা নিবে। আর বাসমতি যদি খান তাহলে বাসমতি একটু বেশি পড়বে। তো আমরা জাপানের যে কালচারের চালটা আছে সেটাই খাই। 10 কেজি 7,000 টাকা নেয়। 10 কেজি চাল একজন অনায়াসেই 1 মাস 1.5 মাস চলে যায়। তো 10 কেজি চাল আমি 1 মাস ধরলাম, সেক্ষেত্রে 10 কেজি চাল যদি 1 মাস ধরি সেখানে হচ্ছে 7,000 টাকা, তাহলে 42,000 আর 7,000 হচ্ছে 49,000 টাকা। হচ্ছে আমার চালের খরচ। তারপর আনুষঙ্গিক মাছ মাংস মিলিয়ে আপনার পার ডে হচ্ছে ইন অ্যাভারেজ 500 টাকা যাবে, মিনিমাম 500 থেকে 600 টাকা যাবেই। কারণ হচ্ছে যে গরু মাংস বললাম 1800 টাকা কেজি, খাসির মাংস এরকমই 1400-1500 টাকা কেজি। হ্যাঁ, মুরগি হচ্ছে 650 টাকা কেজি, যেটা আপনি হচ্ছে বাসায় না কাটতে হবে, আর একটা কাটা থাকে সেটা হচ্ছে 750 টাকা কেজি। তো ইন অ্যাভারেজ আপনার 500 থেকে 600 টাকা লাগবে। তারপর আমি সর্বনিম্নটাই ধরি, 500 টাকা ধরি, তাহলে 15,000 টাকা লাগবে। তাই 49 আর হচ্ছে 15 কত হলো 64,000 টাকা। এই হচ্ছে 64,000 টাকা, সেটা আমারটা আমি বলতেছি, আমার এরকমই যায় 64,000। তারপর আরেকটা খরচ আছে, সেটা হচ্ছে জাপানের কফি বা আপনার নিজস্ব যে পকেট খরচ, এটা যাবেই। হ্যাঁ, জাপানে আপনি আসলে বিভিন্ন ধরনের অর্গানিক জুস পাওয়া যায়, দুধ পাওয়া যায়, ডিম সস্তা এবং হচ্ছে কফি, এগুলো আপনার খাইতে মন চাবেই। যে এগুলো কখনো খায় না বা বাজে খরচ করে না তারও হচ্ছে খাইতে মন চাবে এবং সে খাবে এগুলা। হ্যাঁ, আপনি না খেয়ে থাকতে পারবেন না। যেমন আমার কফির অভ্যাস বাংলাদেশে থাকতেই ছিল, এখানে আসার পরে আরও বেড়ে গেছে, কারণ এখানে আপনি বাসার সামনে জিদোহান বাইকিতে অভাব নাই। জিদোহান বাইকি কি সেটা যদি না জানেন, সেটা নিয়ে আমি একটা ভিডিও করব, আপনারা সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। জিদোহান বাইকিতে আপনি যখন যা পাবেন তখনই তা আপনাকে দিবে, গরম চান গরম দিবে, ঠান্ডা চান ঠান্ডা দিবে। তো এগুলো খাওয়ার অভ্যাস আপনার হয়েই যাবে। তা আমারও এই বিভিন্ন ধরনের কফি বা ড্রিঙ্কস এগুলোর পিছনে হচ্ছে 3,000 থেকে 4,000 টাকা যায়। তো অ্যারাউন্ড 5,000 টাকা আপনার এই ধরনের খরচের বিষয়ে ধরে রাখতে পারেন। তো ওইখানে আমি হিসাব করছিলাম হচ্ছে 64,000 আর এই 5,000 এই হচ্ছে 69,000 ইয়েন। এটা আমি ইয়েনের হিসাব বলতেছি। হ্যাঁ, তো এই হচ্ছে 69-70,000। তো আমার মোটামুটি 70 থেকে 75,000-এর মধ্যে কভার হয়ে যায়, 75,000 ইয়েনের মধ্যে আলহামদুলিল্লাহ কভার হয়ে যায়। তো যারা গাকুতে যাবেন ওদের একটা যাতায়াত খরচও আছে। হ্যাঁ, যাতায়াত খরচ আরও 5,000 থেকে 7,000 ধরে রাখতে পারেন। তো এটা যেটা বললাম এটা হচ্ছে টোকিওতে আমি যেখানে থাকি, আমি যে এরিয়াতে থাকি সেই এরিয়ার খরচটা বললাম। তো আমি যেহেতু পার্সোনাল একা রুমে থাকি 20,000 টাকা দিয়ে, কিন্তু টোকিওতে এটা খুবই রেয়ার যে আপনি একা একটা রুমে শুধুমাত্র 20,000 ভাড়া দিয়ে পাবেন, এটা নাই বললেই চলে। তো এটা যেহেতু আমার কোম্পানি মালিকের বাসা, এই জন্য আমি কমই থাকতে পারি। তো আপনারা যারা আসবেন আপনারা 30 থেকে 35,000-এর মধ্যে, মানে শুধু বাসা ভাড়া 35,000 বা 4 মানের মধ্যে এক রুমের বাসা ইজিলি পাবেন। তো এটা যদি আপনারা দুইজন থাকেন, মানে শেয়ার করে থাকেন, সেক্ষেত্রে আপনার 25,000 থেকে 30,000 ইয়েন খরচ হবে প্রত্যেক মাসে। আমি যেটা বলতেছি এটা টোকিওর হিসাব। ওসাকাতে আরেকটু কম হবে, গুম্মাতে আরেকটু কম হবে, মোট কথা টোকিওর বাইরে ছোট শহরগুলোতে আরেকটু কম হবে। টোকিওতেই সবচেয়ে এক্সপেন্সিভ এবং খরচ বেশি। আমি সেই এরিয়ার কথাই বলতেছি যেন অন্যান্য এরিয়াটা আপনারা আইডিয়া করে নিতে পারেন। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম যে আমার হচ্ছে 70 থেকে 75,000 ইয়েন খরচ হয়। তা আমি যদি 75,000 ইয়েনকে ধরেন বাংলা টাকায় 80 পয়সা করে ধরি, তাহলে হচ্ছে আপনার বাংলা টাকায় 60,000 টাকার মতো আসে। তো আমার 60,000 থেকে 64,000 টাকার মতো খরচ হয়, মানে হচ্ছে 75 থেকে 80,000। তো আপনারা যারা জাপানে থাকেন
সরি জাপানে থাকেন না, আপনার যারা টোকিওতে আসবেন, আপনি যদি শেয়ার করে থাকেন, এক রুমে শেয়ার করে থাকেন, তাহলেও আপনার এই 60 থেকে 70,000 ইয়েনের মতো খরচ হয়ে যাবে। আর যদি একা থাকেন সেক্ষেত্রে 85 থেকে 90,000 ইয়েন আপনার এক মাসে সর্বোচ্চ খরচ হবে। তো আপনারা যারা জাপান আসতে চাচ্ছেন বা জাপান আসবেন, এই যে এটা বললাম, এটা থেকে আপনার সর্বোচ্চ 19 থেকে 20 হবে। হ্যাঁ, এর বেশি আপ ডাউন হবে না। তো আমি আলহামদুলিল্লাহ 70 থেকে 75,000 এর মধ্যে কাভার করতে পারি, কারণ হচ্ছে যেটা বললাম যে আমার মালিকের বাসা বিদে আমি কাভার করতে পারি। কিন্তু আপনারা যারা স্টুডেন্ট বা ওয়ার্কিং ভিসা আসবেন, যারা কোম্পানি থেকে বাসা দিবে না বা বেয়ার করবে না, নিজে নিজে নিলে সেক্ষেত্রে আপনাদের এই 75 থেকে 80,000 ইয়েন খরচ হবে, যেটা বাংলা টাকায় 60,000 থেকে 65 ইয়েন। এটা তো হচ্ছে আমি যেটা বললাম, এটা মিনিমাম একটা কস্ট বললাম, মানে অ্যাভারেজ লাইফ লিড করা। তো আপনার এক্সপেকটেশন বা আপনার হচ্ছে দৈনন্দিন খরচ বা আপনার দৈনন্দিন জীবন যদি অ্যাভারেজ লাইফের থেকে বেশি থাকে, মানে হচ্ছে ধরেন আপনি হচ্ছে শপিং করার অভ্যাস থাকে, শপিং করেন বা বিভিন্ন জায়গায় ঘুরতে যান, সেক্ষেত্রে খরচটা একটু বেড়ে যাবে। তো ঘোরার খরচ আমি এখানে আনি নাই, কিন্তু আপনি জাপান এতটাই সুন্দর, আপনার ঘুরতে মন চাবে এবং আপনি ঘুরতে যাবেনও। হ্যাঁ, প্রথম একটু হিসাব করে চলবেন, কিন্তু একটা সময় গিয়ে আপনার ঘুরতে মন চাবে এবং আপনি যাবেন, সেক্ষেত্রে সেখানেও অনেক টাকা কস্টিং। জাপানে যেখানেই যান সেখানে ট্রান্সপোর্টেশন কস্ট অনেক বেশি, এবং হচ্ছে যেসব এরিয়াগুলোতে যাবেন ফ্রি পার্কিং ছাড়া, যেমন হচ্ছে আপনি টোকিওতে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর জায়গা আছে, যেমন স্কাই টাওয়ার আছে, তারপর হচ্ছে ডিজনিল্যান্ড আছে, এগুলাতে গেলে হচ্ছে আপনার মোটামুটি ভালো টাকা একটা টিকিটের খরচ দিতে হয়। তো এই কস্টিংগুলো আপনার যোগ হবে, এটার জন্য আপনি অ্যাভারেজে প্রত্যেক মাসে 12 মাস হিসাব করলে 5,000 থেকে 10,000 ইয়েন ধরে রাখতে পারেন। তো যেটা বললাম যে ইন অ্যাভারেজ আপনার প্রত্যেক মাসে 80,000 থেকে 85,000 ইয়েন খরচ হবে, যেটা বাংলা টাকায় 60,000 থেকে 65,000 ইয়েন। বাংলা টাকায় 60,000 থেকে 65,000 টাকা, ইয়েনে যেটা 80,000 থেকে 85,000 ইয়েন। তো আপনি প্রথম আসার পরে আপনার খরচটা একটু বেশি হবে, কারণ আপনি জানবেন না যে কোথায় গেলে আপনার শর্টকাটে কেনাকাটা করা যায় বা দাম কম রাখে। একই জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রাইস থাকে। হ্যাঁ, আপনি সাধারণত জাপানে আসলে 100 ইয়েনের দোকান আছে অনেক, হিয়াকু ইয়েন বলে, মানে 100 ইয়েন দিয়ে অনেক কিছু পাওয়া যায়। তো এই দোকানগুলো যদি, এই সুপার মলগুলো যদি আপনি খুঁজে বের করে এগুলো থেকে কেনাকাটা করেন, সেক্ষেত্রে আপনার সেভিংস হবে। তো বিভিন্ন ধরনের ওয়ে আছে যেগুলো দিয়ে আপনি কেনাকাটা করলে বা ওইভাবে চলাফেরা করলে আপনার সেভিংস একটু হলেও বেশি হবে। তো যদি এই ধরনের কোনো ভিডিও আপনারা চান, কমেন্টে জানাইতে পারেন, আমি সেটা নিয়ে ভিডিও করতে চেষ্টা করব, যে জাপানে 100 ইয়েনের দোকানগুলো কীভাবে আপনি খুঁজে বের করবেন বা কোথায় পাওয়া যায়। হ্যাঁ, কমেন্ট করেন, আমি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব বা সেই ধরনের একটা ভিডিও করার চেষ্টা করব। তো যেখানে ভিডিওটা করতেছিলাম আসলে এখানে প্রচণ্ড বাতাস ছিল, এবং পরে আমি ভয়েস শুনে দেখি বাতাসের কারণে আমার কথা খুব বেশি একটা বোঝা যাচ্ছে না, তার কারণে আমি আবার হচ্ছে নতুন করে এই ভয়েস দিচ্ছি এই ভিডিওতে। তো আপনাদের একটু দেখতে সমস্যা হলো, তার জন্য আমি দুঃখিত। তো ভিডিওটা শেষ করব হচ্ছে জাপানের একটা কফির দাম বলে, জাপানের একটা গ্যাসারি কফি, হ্যাঁ, যেটার দাম হচ্ছে 5,000 ইয়েন থেকে 7,000 ইয়েন, যেটা বাংলা টাকায় 1600 থেকে 4,000 টাকা পর্যন্ত পড়ে। তো আপনার যদি এই ধরনের 1600 থেকে 4,000 টাকা কফি খাওয়ার অভ্যাস থাকে, তাইলে ভাই আপনার আমার যেই প্রাইস আমি বলছি বা যেই ধরনের কস্টিংয়ের কথা বলছি, সেটা দিয়ে আপনার হবে না বা সেটা দিয়ে আপনি কুলাইতে পারবেন না। ঠিক আছে, তো ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই, আমার জন্য দোয়া করবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কমেন্টে আপনার মতামত শেয়ার করুন। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, সায়োনারা।